হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে। তো ভাইয়া আমরা কিন্তু কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 9 এটা লেকচারগুলো করতেছিলাম। অলরেডি আমরা তিনটা লেকচার করে ফেলছি। হ্যাঁ, আজকে আমাদের চতুর্থ লেকচার। ইনশাল্লাহ আজকে সহ আর দুইটা লেকচার লাগবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য। ওকে, তো চলো আমরা দেখি কি কি টপিক আমরা আজকের লেকচারে পড়তে পারি। আচ্ছা, প্রথমে আমরা পড়ব হচ্ছে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, তো প্রথম আমাকে বলো তো প্রশমন বলতে কি বোঝায়। এটা কিন্তু আমরা চ্যাপ্টার 7-এ মোটামুটি একটা ধারণা নিয়ে আসছি। চ্যাপ্টার 7-এ যা পড়ছি সেটা কিন্তু আমরা এখানে একটু রিপিট করে পড়বো। ওকে, দেখো, প্রশমন মানে হচ্ছে নিউট্রালাইজ হয়ে যাওয়া। হ্যাঁ, তোমরা আবার ইংলিশ টার্মগুলো ভালো বুঝো। সো নিউট্রালাইজ হয়ে যাওয়া মানে কি নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, এরকম বিষয়টা, নষ্ট হয়ে যাওয়া। বুঝতে পারছো বিষয়টা? যেমন ধরো আমি তোমাকে বললাম, হ্যাঁ, ধরো একটা গেম হচ্ছে, রাইট, এবং এই গেমের মধ্যে এ টিম আছে আর হচ্ছে বি টিম আছে। ওকে, আমি কি বললাম, এই ফুটবল গেমটার মধ্যে এ টিম হচ্ছে প্রথম হাফে 3টা গোল দিছে, তাহলে তারা কি এখন 3-0 গোলে আগে আছে, রাইট? বাট দ্বিতীয় হাফে কি দেখা গেল, এই বি টিম হচ্ছে দ্বিতীয় হাফে 3টা গোল করে ফেললো। হ্যাঁ, 3টা গোল করে বসলো, তাহলে এখন স্কোরটা কি হয়ে গেল বলো? 3-3। তার মানে আগে যে আমরা এ দলের দাপটটা দেখতে পারতেছিলাম, এখন সেকেন্ড হাফে কিন্তু আমরা সেই দাপটটা দেখতে পারতেছি না। তার মানে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি দুইটা যৌগ ক্রিয়া করে একে অপরের সাথে বিক্রিয়া করে যদি একে অপরের ধর্মকে, একে অপরের প্রভাবকে নষ্ট করে ফেলে, সেটাকে আমরা মেনলি প্রশমন বিক্রিয়া বলতে পারি। আমার কথা কি বোঝা গেছে? আশা করি এইটা ক্লিয়ার। হ্যাঁ, আমি তোমাকে একটু বুঝাই বললাম আর কি। তাহলে ভাইয়া এখন আসো আমরা বিক্রিয়ার ডেফিনেশনে কি লিখবো। আমাদের বোঝার পার্টটা তো শেষ, তাই না? এবার আসো যদি আমরা এখানে ডেফিনেশনটা দেখতে চাই, তাহলে কি হবে? এখানে মেইনলি হবে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ যদি বিক্রিয়া করে। এখন এই যৌগ দুটা কি সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া। এই দুটা যৌগ হবে একটা অ্যাসিড এবং আরেকটা হবে ক্ষার বা ক্ষারক। ওকে, আমরা একটু সিম্পল রাখি, ক্ষারই চিন্তা করি। সো যদি যেসব বিক্রিয়ার মাধ্যমে একটি অ্যাসিড ও একটি ক্ষার বা ক্ষারকও তুমি কিন্তু বলতে পারতা, হ্যাঁ, পরস্পরের সাথে বিক্রিয়া করে, বা বিক্রিয়া যেহেতু আমরা বলে ফেলছি সো বলি পরস্পরের ধর্মকে নষ্ট করে, তাই তো? পরস্পরের ধর্মকে নষ্ট করে। নষ্ট করে কি তৈরি করবে? লবণ ও পানি তৈরি করে। পানি উৎপন্ন করে। সেই বিক্রিয়াটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলতে পারি। ওকে, তার মানে এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে দুইটা যৌগ সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হবে হলো অ্যাসিড এবং একটা হবে ক্ষার। হ্যাঁ, বুঝতে পারছো তো? এবং এগুলা নিয়ে কিন্তু আমরা প্রথম 3টা লেকচারে খুব বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, ঠিক আছে, এবার আসো আমরা কিছু এক্সাম্পল দিয়ে, কিছু উদাহরণ দিয়ে বিষয়গুলা বোঝার চেষ্টা করি। কিছু উদাহরণ দিই। ধরো আমরা একটা অ্যাসিড নিলাম, ধরলাম সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমনে বুঝলাম এটা একটা অ্যাসিড? প্রথম কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু সংকেতের মধ্যে আমি হাইড্রোজেন দেখতে পারছি, এবং এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে হাইড্রোজেনটা খুব সহজে জলীয় দ্রবণে যাইতে পারে। আর তুমি আরেকটু সিম্পলি চিন্তা করো, তোমাদের বইয়ের মধ্যে যে অ্যাসিডগুলো দেওয়া আছে সেগুলো তুমি পড়ো, সেগুলোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই না? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, মানে অ্যাসিড চেনা আসলে কঠিন কিছু না, জাস্ট সংকেতের মধ্যে হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটা সে পানির মধ্যে ছেড়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, এরপর এর সাথে যদি আমি কোনোটা ক্ষারীয় দ্রবণ নিই, সেটা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি ধাতুর সাথে হাইড্রোক্সিল আয়নটা থাকে, তাহলে সেই যৌগটা হাইড্রোক্সিল আয়নকে পানিতে বা জলীয় দ্রবণে দান করতে পারে। এখন এরা বিক্রিয়া কি তৈরি করবে বলতো? দুইটা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে পানি, লবণ, এবং আরেকটা হচ্ছে পানি। বুঝতে পারছো? লবণ এবং পানি চিন্তা কোনো সমস্যা নাই ভাই, পানি আমরা সবাই জানি H2O, তাই তো? লবণটা চিন্তা আমাদের একটু সমস্যা হয়। এবার তাহলে ভাই আমরা কিভাবে লবণটাকে চিনতে পারি? এটাও কিন্তু ইজি।
তুমি অ্যাসিডকে অ্যাসিডের মতো কাজ করো, তাহলে এখান থেকে নিশ্চয়ই প্রোটনটা বের হয়ে যাবে না? কি থাকবে বলতো? এখানে একটা ক্লোরাইড অ্যানায়ন থাকবে। তুমি ক্ষারটাকে ক্ষারের মতো কাজ করো, তাহলে সে কি করবে? এই হাইড্রোক্সিল আয়নটাকে ছেড়ে দিবে। তাহলে কি থাকবে বলো? সোডিয়াম ক্যাটায়নটা বাকি থাকবে, রাইট? তাহলে অ্যাসিড থেকে আমি অ্যানায়ন নিব, ক্ষার থেকে আমি ক্যাটায়ন নিব, দুইটাকে যুক্ত করে দিব। যুক্ত করলে এখানে কি আসে বলতো? যুক্ত করলে এখানে পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, মানে এই যে সোডিয়াম ক্লোরাইড আমি পাইলাম, এইটাই কিন্তু আমাদের সেই লবণ। অনেকে মনে করে কি লবণ মানে শুধু সোডিয়াম ক্লোরাইড, আসলে বিষয়টা এরকম না। সোডিয়াম ক্লোরাইড একটা লবণ হবে, তবে সোডিয়াম ক্লোরাইড বাদেও কিন্তু অনেক রকমের লবণ হওয়া পসিবল। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, সো মোটামুটি কিন্তু আমরা এটা বুঝলাম। আচ্ছা আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা একটু সালফিউরিক অ্যাসিড নিই। এখানে ধরো আমরা নিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, দেখো তাহলে এই যৌগগুলো হচ্ছে অ্যাসিড, রাইট? আমি তাহলে লিখে দিই নিচে, না সহজে বুঝতে পারবা। এরা হচ্ছে অ্যাসিড, রাইট? প্রোটন ছাড়তে পারে, H+ আয়ন ছাড়তে পারে। আর এরা হচ্ছে ক্ষার বা বেজ। বেজ মানে ক্ষারক বোঝায়। আর ঠিক আছে, এখানে ক্ষারক তুমি চিন্তা করতে পারো, আর ক্ষার বলতে মেনলি অ্যালকালি বোঝায়। যাক, সমস্যা নেই, ওইটা কোনো প্যারা নাই আর কি, দুইটার ক্ষেত্রেই প্রশমন বিক্রিয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে কি তৈরি হবে এবার আমাকে একটু চিন্তা করে বলো। প্রথম কথা হচ্ছে অলওয়েজ এখানে পানি তো তৈরি হবেই। পানির সংকেত আমরা জানি। লবণটা কি তৈরি হবে আমাকে বলো তো। আমরা এখানে কি চিন্তা করতেছিলাম? অ্যাসিড থেকে আমি হাইড্রোজেন গুলোকে বের করে নিয়ে যাব। এখানে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে সে দুইটা হাইড্রোজেন জলীয় দ্রবণে ত্যাগ করতে পারে, বাদ দিলাম। এখানে দুইটা হাইড্রোক্সিল আয়ন আছে, তার মানে সে এই দুইটা আয়নকে জলীয় দ্রবণে ত্যাগ করতে পারে, এটাও বাদ দিলাম। তাহলে কি বাকি থাকলো দেখো? ম্যাগনেসিয়াম এবং সালফেট। সো হয়ে গেল কি বলতো? ম্যাগনেসিয়াম সালফেট। অবশ্যই এখানে তুমি যোজনের দিকে একটু খেয়াল রাখবা। ম্যাগনেসিয়ামের যোজনে 2 সালফেটের সামনে বসবে, সালফেটের যোজনে 2 ম্যাগনেসিয়ামের সামনে বসবে। 2 2 কাটাকাটি যায়, এই জন্য আমি আর বসাইলাম না। তাহলে আশা করি ভাই আমরা বিষয়গুলো বুঝতে পারছি। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। হ্যাঁ, অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে এটা কি কোনো প্রভাব আছে, নাইলে আমরা কেন পড়তেছি, তাই না? তোমরা যখন কোনো একটা টপিক পড়ো, তাহলে প্রথম প্রশ্ন কি আসে তোমাদের মাইন্ডে? যে এই টপিকটা পড়ে আমার কি লাভটা হবে, তাই না? এটা আমি কেন পড়তেছি? তাহলে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, আসলে কি এটা বাস্তব ফিল্ডে, হ্যাঁ মানে প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রয়োগ আছে কিনা। আচ্ছা, তো প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যাসিডিটি সম্পর্কে। অ্যাসিডিটি বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার আসলে আমি বলতে পারি কি, অ্যাসিডিটি হচ্ছে প্রাইমারি ফর্ম, হ্যাঁ একটা অ্যাকিউট ফর্ম, অল্প সমস্যা। আর অ্যাসিডিটি যখন অনেক মারাত্মক রূপ ধারণ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেইনলি গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার। ওকে, বুঝতে পারছো? তার মানে মেডিকেলের ভাষায় কম সমস্যাটাকে বা মৃদু সমস্যাটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট প্রবলেমস, আর মারাত্মক সমস্যাটাকে আমরা বলি হচ্ছে ক্রনিক প্রবলেমস। ওকে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, দুইটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। সেটা কি? অ্যাসিডিটি বা পেপটিক আলসার হচ্ছে আমাদের পাকস্থলী বা স্টমাকের একটা রোগ, যেখানে কি দেখা যায়? অতিরিক্ত পরিমাণ HCl ক্ষরণ দেখা যায়। ওকে, এখন তোমরা হয়তো এটা চ্যাপ্টার 7 থেকে জানো যে HCl এর ক্ষরণটা বেশি হলে কি সমস্যা? এটা হচ্ছে পাকস্থলীর দেয়ালকে কি করবে? হজম করতে থাকবে, তাই তো? পাকস্থলীর দেয়ালকে সে ভাঙতে থাকবে, তাহলে তো নিশ্চয়ই একটা সমস্যা হবে। পাকস্থলীর দেয়াল যত বেশি ভাঙতে থাকবে, সেটা কিন্তু আমাদের পেটের মধ্যে তত বেশি ব্যথা তৈরি করবে, রাইট? এইটাই কিন্তু আমরা যে গ্যাস্ট্রিকের সমস্যা বলি, তাই না? গ্যাস্ট্রিকের সমস্যা হলে কি হয়? বুকটা একদম জ্বলে যাচ্ছে মনে হয়, তাই না? কেন জ্বলে যাচ্ছে? কারণ এখানে HCl কি করতেছে? ক্রমাগত আমাদের পাকস্থলীর দেয়ালটাকে ভাঙতেছে, তাই তো? পাকস্থলীর দেয়ালটাকে নষ্ট করছে। ওকে, তাহলে দেখো পেপটিক আলসারটা আলটিমেটলি আমরা কি বুঝতেছি? এটা দিয়ে মিললে বোঝায় পাকস্থলী হতে অতিরিক্ত HCl ক্ষরণ, অতিরিক্ত হাইড্রোজেন ক্লোরাইড না বলা উচিত, এরকম ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা উচিত। সো অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বা নিঃসরণ, হ্যাঁ এভাবে বলা যেতে পারে। এটার কারণে পাকস্থলীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখন এটা থেকে আমরা যদি রক্ষা পাইতে চাই, হ্যাঁ এটা যদি আমি সমাধান করতে চাই এই সমস্যাটাকে, তখন আমাকে কি করতে হবে? নিশ্চয়ই ওষুধ খেতে হবে, রাইট? বুঝতে পারছো? যেমন ধর আমরা কমনলি কি খাই? আমরা কমনলি হচ্ছে ওমিপ্রাজল খাই, ইসোমিপ্রাজল খাই, তাই না? রাইট, ম্যাক্স প্রো অনেকে খাই। সো এই যে আমাদের ওষুধগুলা, এই যে আমাদের
মেডিসিনগুলা, এই মেডিসিনগুলোকে আমরা কি বলতেছি? অ্যান্টাসিড। একসাথে আমরা বলি হচ্ছে অ্যান্টাসিড। অ্যান্টাসিড। এখন দেখো তো নামটা কিভাবে আসছে। অ্যান্টাসিড কিন্তু দুইটা শব্দের একটা কম্বিনেশন। এখানে আছে আমাদের অ্যান্টি আর এখানে আছে আমাদের অ্যাসিড, রাইট? অর্থাৎ যেটার অ্যাসিডের বিপরীতে কাজ করে। অ্যান্টি মানে কিন্তু বিপরীত, যেটা অ্যাসিডের এগেনস্টে কাজ করবে, যেটা হচ্ছে HCl এর এগেনস্টে কাজ করবে, সেটাই হবে হচ্ছে অ্যান্টাসিড। বুঝতে পারছো? এখন এই অ্যান্টাসিডের মধ্যে কি কি উপাদান থাকে বলতো? এটার মধ্যে দুইটা উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমি অ্যান্টাসিডকে বলতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচার। হ্যাঁ, এটার মিশ্রণ। আর কথাটা কি বুঝতে পারছো? তাহলে দেখো এই দুইটাই কিন্তু আমাদের ক্ষার, রাইট? দুটার মধ্যে কিন্তু OH আছে, OH সে ত্যাগ করতে পারবে। এখন এইখানে কিন্তু কি হচ্ছে জানো? প্রশমন বিক্রিয়াটা হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে HCl কে প্রশমন করতেছে, আবার ও কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করে HCl কে প্রশমন করতেছে। তাহলে আমরা যদি এখানে বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করি, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করতেছে দেখার চেষ্টা করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে লবণ এবং পানি। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একই রকম ভাবে HCl এর সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। তুমি চাইলে এখানে সমতাকরণ করতে পারো, এখানে 2 দাও, এখানে 2 দাও। সমতাকরণ গুলো কি পারবা না? আশা করি এটা তো তোমাদের পারা উচিত, তাই না? আমরা অনেকবার প্র্যাকটিস করছি। বুঝতে পারছো তো? তাহলে এই হলো আমাদের বিষয়গুলা। ওকে, দেখছো এগুলো কিন্তু আমাদের কি প্রশমন বিক্রিয়া না? তার মানে আলটিমেটলি অ্যান্টাসিড ওষুধগুলোও আমাদের অ্যাসিডিটি সারায় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা পরবর্তী টপিকে যাই বা পরবর্তী পয়েন্টটা দেখি আর কি কি প্রয়োগ থাকতে পারে। এরপর আমরা চিন্তা করতে পারি দাঁতের যত্ন। দাঁতের যত্ন। এবার বলো, দাঁতের যত্ন নেওয়ার জন্য আমরা প্রতিদিন রেগুলার 2 বেলা কি করি? দাঁত ব্রাশ করি। এখন তোমার মনে হইতে পারে যে ভাই দাঁত ব্রাশ না করলে কি সমস্যা? সমস্যা হচ্ছে দাঁতের মধ্যে ক্যাভিটি হইতে পারে। ক্যাভিটি গুলো কিভাবে হয় বলতো? ক্যাভিটি গুলো আলটিমেটলি আমাদের দাঁতের মধ্যে, দাঁতের ফাঁকে ফাঁকে জমে যাওয়া বিভিন্ন খাদ্যকণার কারণে হয়। একটা এক্সাম্পল দিয়ে যদি আমি জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখো আমরা যেই মিষ্টান্ন জাতীয় খাবারগুলো খাই, তাই তো? মিষ্টি জাতীয় যত রকমের খাবার আছে, রাইট? যেমন ধরো পায়েস হইতে পারে, বিভিন্ন রকমের সুইটস হইতে পারে, হ্যাঁ, মিষ্টি হইতে পারে, তারপর দই হইতে পারে, তারপর ধরো হচ্ছে ক্ষীর হইতে পারে, তাই না? এরকম সেমাই হইতে পারে। এগুলো যখন আমরা খাই, এই খাদ্য কণাগুলো কি করে? আমাদের দাঁতের যে আউটার লেয়ারটা আছে, দাঁতের যে এনামেলটা, তুমি যদি দাঁতটা খেয়াল করে দেখো, হ্যাঁ, দাঁতটা হচ্ছে অনেকটা গঠনটা এরকম হয়। ভালো মতো আঁকতে পারি না হয়তো, তাহলে একটু ধরে নাও, রাইট? তোমাদের ডেন্টালে ভাইয়া উপর আবার সুন্দর করে দাঁতটা আঁকতে পারে। সো এই দাঁতের বাইরে যে আবরণটা থাকে, সে আবরণটাকে আমরা বলি হচ্ছে এনামেল। ওকে, এই যে আবরণটা আমি দেখতে পারতেছি, এটাকে আমরা কি বলি? এনামেল। বুঝতে পারছো? ওকে, একটু কি বোঝা গেছে না? এনামেলটা কি? দাঁতের একটা আবরণ চিন্তা করতে পারো। সো মিষ্টান্ন জাতীয় খাদ্যগুলো কি করে? খুব সুন্দর করে এনামেলের সাথে যুক্ত হয়ে বসে যায়, বুঝছো? এটা বসে যায়। খুব ভালো মতো পানি না খাইলে কিন্তু এই মিষ্টান্ন জাতীয় খাবারগুলো এত সহজে আমরা দাঁত থেকে সরাইতে পারি না। সো আলটিমেটলি কি হয়? খাবারগুলো জমে যাওয়ার পরে আমাদের মুখের মধ্যে বসবাসকারী যত রকমের ব্যাকটেরিয়া আছে, আমাদের বডি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বসবাস করে। হ্যাঁ, তার মানে আমাদের মুখে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, মুখের যে ব্যাকটেরিয়া গুলো আমরা পাবো, এই ব্যাকটেরিয়ার ক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, তার হচ্ছে বিভিন্ন রকম এখানে বিক্রিয়া ঘটায়। ওকে, বিক্রিয়া ঘটানোর মাধ্যমে এই মিষ্টান্ন জাতীয় খাদ্যকে ভেঙে তারা বিভিন্ন রকম জৈব অ্যাসিডে কনভার্ট করে ফেলে। বুঝতে পারছো? জৈব অ্যাসিডে কনভার্ট করে ফেলে। এটা খুব ইজি, তোমরা যখন সামনে যাবা তখন বুঝতে পারবা যে এদের মধ্যে মেনলি কি থাকে। এটার মধ্যে মেনলি গ্লুকোজ থাকে, সুক্রোজ থাকে, তাই না? তাদেরকে জারণ করলে কিন্তু বিভিন্ন রকম অ্যাসিড পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু কি হলো? একটা অ্যাসিড হলো না? অ্যাসিড।
এই অ্যাসিডের কারণে কিন্তু আলটিমেটলি মুখের ভিতরে পিএইচ এর মানটা কমে যায়, যার ফলে দাঁত ক্ষয় হওয়া শুরু করে। সো এটাকে যদি আমি স্টপ করতে চাই, এটাকে যদি আমি ঠিক করতে চাই, তখন আমাদের কি করতে হবে বলতো? টুথপেস্ট ব্যবহার করতে হবে, রাইট? দাঁত ব্রাশ করতে হবে, অর্থাৎ কি করতে হবে? টুথপেস্ট আমাদের ব্যবহার করতে হবে। কেন ভাই টুথপেস্ট ব্যবহার করলে এমন কি উপকার পাওয়া যায়? কারণ দেখো তো, টুথপেস্ট হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ। এটার মধ্যে বিভিন্ন রকম ক্ষারের মিক্সচার থাকে, বুঝছো? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা মিলে কি করে? এরা মিলে আলটিমেটলি এই জৈব অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়াটা ঘটায়। ওকে, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি কি করে? আমাদের দাঁতটাকে সুরক্ষিত করে। ওকে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। চলো আমরা পরবর্তী পয়েন্টটা দেখি। এরপর আমরা দেখবো হচ্ছে কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে কিরকম কি প্রয়োগ আছে। আচ্ছা দেখো, আমরা দেখতে পারি যখন আমরা একই জমিতে অনেকবার বারবার যখন আমরা চাষাবাদ করে ফেলি, তখন দেখা যায় কি প্রত্যেকটা ফলনে ফসলের পরিমাণ কমে যায়, বুঝছো? প্রথমে যদি 90% ফসল হয়, তারপর দেখা যায় 75, তারপর দেখা যায় 55, এরকম করে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে জানো? কারণ যখন আমরা বারবার হচ্ছে চাষাবাদ করব একই জমির মধ্যে একদম ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, বছরে অনেকবার যখন বীজ বপন করব, চারা রোপণ করব, তখন দেখা যায় কি এটার মধ্যে কিছু পুষ্টি উপাদান হচ্ছে কমে যায়, রাইট? তার মানে হচ্ছে কি করবে, আমাদের উদ্ভিদগুলো মূলের মাধ্যমে পুষ্টি উপাদান শোষণ করে ফেলে। হ্যাঁ, রাইট? এই পুষ্টি উপাদানের মধ্যে কি আছে? বিভিন্ন ধাতু হইতে পারে। ওকে, যেমন ধরো ফেরাস, Fe2+, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন Mg2+, তারপর ধরো এখানে ক্যালসিয়াম ক্যাটায়ন হইতে পারে, পটাশিয়াম ক্যাটায়ন হইতে পারে। তার মানে বেসিক কথা হচ্ছে ধাতুর বিভিন্ন সে আয়নকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। ধাতুর আয়ন মানে ক্যাটায়ন গুলোকে সে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করতেছে। ওকে, পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। ওকে, তাহলে আমরা দেখো ক্ষার কাকে বলতেছিলাম? ধাতুর আয়নের সাথে যদি আমি হাইড্রোক্সিল পাই, তাই না? ধাতুর আয়নে হাইড্রোক্সাইড যৌগ, সেগুলো ক্ষার। সো আমি যদি ধাতু কমায় ফেলি, তাহলে কি হাইড্রোক্সাইড পাওয়া যাচ্ছে না? তাহলে কি ক্ষার পাওয়া যাবে না? যার ফলে দেখা যায় কি এইটার প্রভাবে মাটির পিএইচ এর মান কমে যায়, হ্যাঁ, হ্রাস পেয়ে যায়। এখন বলতে পারো যে ভাই আমরা যখন শিখছিলাম, আমরা যখন অ্যাসিড সম্পর্কে পড়ছিলাম, তখন কি দেখছিলাম? তখন আমরা দেখছি যে যখন আমরা কোনো দ্রবণের মধ্যে অ্যাসিড মিশাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন দেওয়ার মাধ্যমে দ্রবণের পিএইচটাকে কমায় দেয়, তাই না? এখানে তো আমি কোথাও তো অ্যাসিড যোগ করলাম না, তাই না? এখানে তো কোথাও আমি অ্যাসিড উল্লেখ পাচ্ছি না, তাহলে পিএইচ এমন কেন কমলো? আসলে দেখো, আমাদের অ্যাসিড এবং ক্ষার দুইটা দিয়ে কিন্তু আমি পিএইচ কমাটার জিনিসটা ব্যাখ্যা করতে পারি। অ্যাসিড যদি বৃদ্ধি পায় তাও কিন্তু পিএইচ কমে, আবার ক্ষার যদি হ্রাস পায় তাও কিন্তু পিএইচ কমে, বুঝছো? তুলনামূলক চিন্তা। অ্যাসিড বৃদ্ধি পেলেও কিন্তু পিএইচ কমবে, ক্ষার হ্রাস পেলেও কিন্তু পিএইচ কমে। ওকে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে দেখো, আমাদের ধাতুর আয়ন কমে গেল। আমি যদি পুষ্টি উপাদান হিসেবে মাটি থেকে উদ্ভিদের মধ্যে নিয়ে যাই, তাহলে মাটির মধ্যে পরিমাণটা কমে গেল। তার মানে আমি বলতে পারি কি এইখানে আমাদের ক্ষারের পরিমাণ হ্রাস পেয়ে গেছে। এই প্রক্রিয়া আমাদের কি হয়ে গেল? ক্ষারীয় দ্রবণ বা মাটির ক্ষারীয় প্রকৃতি হচ্ছে হ্রাস পেয়ে গেছে। মাটির ক্ষারীয় প্রকৃতি যদি হ্রাস পায়, তাহলে পিএইচ এর মানটা কি পেয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তার মানে বোঝা যাবে কি, আলটিমেটলি বোঝা যাবে আমাদের ওই ফসলি জমিটা বা ওই মাটিটা কি হয়ে গেছে? এখন অম্লীয় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ক্ষার কমে যাওয়া মানে কি? অম্লীয় হয়ে যাওয়া। বুঝতে পারছো? হ্যাঁ, পানি যে আছে না, পানি থেকে এখন প্রোটন ভেঙে ভেঙে বের হয়ে আসে। আরো সিম্পলি মনে রাখো, পিএইচ বৃদ্ধি পাওয়া মানে ক্ষারীয় হয়ে যাওয়া, 7 থেকে বৃদ্ধি হলে ক্ষারীয় হয়ে যায়, আর পিএইচ কমে যাওয়া মানে অম্লীয় হয়ে যাওয়া। ওকে, বুঝতে পারছো তো? এখন এই মাটি যখন অম্লীয় হয়ে যায়, তখন সমস্যাটা কি হয়? তখন এইটার প্রভাবে আলটিমেটলি ওই মাটির উর্বরতা কমে যায়। ওকে, মাটির উর্বরতা কমে যায়। বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে মাটির উর্বরতাকে আবার স্বাভাবিক করতে চাই, আজীবন তার এরকম থাকবে না, তাই না? সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, বাট আমি যদি খুব দ্রুত ফলাফল পাইতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আমাদের চুন প্রয়োগ করতে হবে। ওকে, চুন প্রয়োগ করতে হবে। মাটির মধ্যে আমি
চুন ছড়াই দিব, রাইট? কেন? কারণ চুনের মধ্যে কি থাকে বলো? ক্যালসিয়াম অক্সাইড, বুঝছো? ক্যালসিয়াম অক্সাইড এটা একটা ক্ষারক, রাইট? এটা তো একটা বেস। তাহলে এই ক্ষারকগুলো কি করে? এই ক্ষারকগুলো হচ্ছে অম্লীয় মাটির উপাদানের সাথে রিঅ্যাকশন করে আবার নতুন করে ক্ষার তৈরি করে, যার ফলে পিএইচ এর মানটা আবার বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়ে যাবে। হ্রাস পাচ্ছিল সমস্যা, আমি এই প্রক্রিয়া কি করব? পিএইচ এর মানটা বৃদ্ধি করে স্বাভাবিক করে ফেলবো, যার ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি কি হবে বলো? পিএইচ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের বাস্তব জীবনে কি কি প্রয়োগ সেইটা। চলো আমরা পরবর্তী টপিকে যাই। এবার আমরা একটু লবণ নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, লবণ নিয়ে। সো লবণের ডেফিনেশন কিন্তু আমরা অলরেডি পড়ছি। লবণটা কি ছিল? অ্যাসিডের নেগেটিভ আয়ন এবং ক্ষারের পজিটিভ আয়ন, রাইট? তো তুমি চাইলে এটাকে ডেফিনেশন আকারে বলতে পারো যে লবণ হলো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের ঋণাত্মক আয়ন অ্যাসিডের ঋণাত্মক আয়ন ও বা এটাকে আমরা অ্যানায়ন বলতে পারি, এটা তোমরা জানো, এবং ক্ষারের ধনাত্মক আয়ন বা এটাকে আমরা ক্যাটায়ন কিন্তু বলতে পারি। এই দুটা আয়নের সমন্বয়ে গঠিত যৌগ, সমন্বয়ে গঠিত যৌগ। ওকে, এরকম হচ্ছে বেসিক্যালি বিষয়টা। আমরা কিন্তু এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝছি। এখন জাস্ট আমি তোমাকে একটু ডেফিনেশন আকারে বিষয়টা লিখে দিলাম। যদি কখনো প্রশ্ন করে লবণ কি, তখন তুমি এটা লিখতে পারবা। ওকে, তুমি কিন্তু ডেফিনেশন তোমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখবা, বইয়ের মতো হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। ওকে, আচ্ছা গেল। তাহলে এখন দেখো এখানে আমরা কিন্তু দুইটা আয়ন পাচ্ছি, একটা হচ্ছে অ্যাসিডের ঋণাত্মক আয়ন আর একটা হচ্ছে ক্ষারের ধনাত্মক আয়ন, তাই না? বিষয়টা কি বুঝতে পারছো তো? অ্যাসিডের ঋণাত্মক আয়ন এবং ক্ষারের ধনাত্মক আয়ন। এই অ্যাসিডের ঋণাত্মক আয়নটাকে আমরা কি বলতেছি জানো? এটাকে আমরা বলি হচ্ছে অম্লীয় মূলক। অম্লীয় মূলক। তাহলে অম্লীয় মূলক কিন্তু অলওয়েজ কি হবে বলতো? নেগেটিভলি চার্জড আয়ন হবে, ঠিক আছে? আর এই যে ক্ষারের ধনাত্মক আয়ন, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলি হচ্ছে ক্ষারীয় মূলক। তাহলে দেখো ক্ষারীয় মূলকটা কি হবে? অলওয়েজ, হ্যাঁ, সবসময় হচ্ছে এটা পজিটিভলি চার্জড আয়ন হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট গেল। আচ্ছা, এবার আসলে আমরা নতুন একটা টপিক পড়ি, যেটা তোমরা অনেকে হয়তো জানো না। সেটা কি? সেটা হচ্ছে লবণের প্রকৃতি কিরকম হয়। আমরা যখন ডেফিনেশনটা পড়তেছিলাম তখন আমরা কি দেখছিলাম? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে দুইজনের ধর্মকে নষ্ট করে ফেলবে। তার মানে উৎপন্ন যৌগের মধ্যে অ্যাসিডের মতো নেচার থাকবে না, ক্ষারের মতো নেচার থাকবে না, এরকম একটা ডেফিনেশন আমরা পড়ছিলাম, তাই না? এটা খুবই কিন্তু একটা জেনারেলাইজড আইডিয়া। সব লবণ যেরকম পিএইচ নিরপেক্ষ হয়, অ্যাসিডের মতো না, ক্ষারের মতো না, এরকম কিন্তু না। কিছু লবণের পিএইচ কিন্তু থাকে, হ্যাঁ, 7 হয় না, 7-এর কম বেশি কিন্তু হইতে পারে। ওকে, তার মানে লবণেরও কিন্তু এখানে বিভিন্ন রকমের প্রকৃতি হওয়া পসিবল। হ্যাঁ, লবণের কিন্তু আমাদের 3 রকম হইতে পারে। তুমি চিন্তা করো, 3 রকম হইতে পারে। কিরকম? লবণটা আমাদের অম্লীয় প্রকৃতির হইতে পারে। দেখছো, লবণও কিন্তু অ্যাসিডের মতো হইতে পারে, অম্লীয় লবণ হইতে পারে। লবণটা আমাদের ক্ষারীয় প্রকৃতিরও হইতে পারে, এবং বাই ডেফিনেশন লবণটা কিন্তু আমাদের নিরপেক্ষও কিন্তু হইতে পারে। বুঝছো, নিরপেক্ষ কিন্তু হওয়া পসিবল। আচ্ছা দেখো, অম্লীয় লবণ হওয়া মানে কি বলতো? যে লবণের পিএইচ এর মান 7 থেকে কম। নিরপেক্ষ মানে কি? পিএইচ এর মান 7-এর সমান, এবং ক্ষারীয় মানে হচ্ছে পিএইচ এর মান 7 থেকে বেশি, রাইট? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এই লবণগুলো আসলে কিভাবে তৈরি হয়? ভাই, সব লবণই তো আমাদের অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় তৈরি হবে, তাই না? বাট আমরা দেখছিলাম অ্যাসিড বা ক্ষার দুইটাই কিন্তু দুই টাইপের হইতে পারে, তীব্র এবং মৃদু, অথবা সবল এবং দুর্বল। তো দেখা যায় যদি আমি দুইটাকেই তীব্র চিন্তা করি বা দুইটাকে যদি সবল চিন্তা করি, তাদের বিক্রিয়ায় যে লবণগুলো তৈরি হয় তারা হচ্ছে নিরপেক্ষ লবণ। ওকে, আমি বলি এরকম স্ট্রং বা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যেসব লবণ তৈরি হবে তারা কি হয়? তারা হয় হচ্ছে নিরপেক্ষ প্রকৃতির।
আমরা কিছু এক্সাম্পল দেই, এখানে এক্সাম্পলের মধ্যে চিন্তা করতে পারো আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ওকে, তারপর ধরো তোমার এখানে পটাশিয়াম নাইট্রেট, এরকম হইতে পারে। এখন বলতে পারো ভাই এই এক্সাম্পল গুলো আপনি কেমনে বুঝলেন, তাই না? একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, তাই না? দেখো তো, একটু খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তীব্র অ্যাসিড। তার মানে এদের বিক্রিয়া অলওয়েজ কি হবে? নিরপেক্ষ লবণ তৈরি হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু নিরপেক্ষ লবণ। আবার সেম চিন্তা করো, ম্যাগনেসিয়াম সালফেট, এখানে পাওয়া যায় হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে ম্যাগনেসিয়াম ক্যাটায়নটা এবং সালফিউরিক অ্যাসিড থেকে পাওয়া যাবে সালফেট অ্যানায়নটা। বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তীব্র ক্ষার, সালফিউরিক অ্যাসিডটা কিন্তু তীব্র অ্যাসিড। দুটার বিক্রিয়া যে লবণটা পাওয়া যাবে অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, সেটা কি হবে? নিরপেক্ষ লবণ হবে। তুমি পটাশিয়াম নাইট্রেট একই রকম ভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, এবার আসো বাকিগুলো আমরা একটু দেখি, তাই তো? বাকিগুলো একটু দেখি। অম্লীয় লবণটা মানে কি? একটু চিন্তা করে দেখো, দুইটার মধ্যে এখন দুইটাই তীব্র হবে না, একটা তীব্র হবে, একটা কিন্তু মৃদু বা দুর্বল হবে। একটু আমাকে মাথা খাটায় বলো তো, কোনটা তীব্র হবে, কোনটা মৃদু হবে? নিশ্চয়ই অম্লীয় লবণের ক্ষেত্রে বা অ্যাসিডিক লবণের ক্ষেত্রে অ্যাসিডটা কিন্তু তীব্র হয়। নামের মধ্যে বুঝতে পারতেছি, অম্লীয় বা অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের প্রভাবটা বেশি থাকবে। সেখানে অ্যাসিডটা কিন্তু তীব্র হবে, তীব্র অ্যাসিড, কিন্তু ক্ষারটা হবে কিন্তু মৃদু। ওকে, এটা হবে কি? মৃদু বা দুর্বল ক্ষার। বুঝতে পারছো আমার কথা? তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার। তুমি বলতে পারো ভাই নামের মধ্যে আছে বলে কি এটা সঠিক হবে? আসলে দেখো, তীব্রগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে বিয়োজিত হয়, মৃদুগুলা কিন্তু কম পরিমাণ বিয়োজিত হয়। সো আমি অনেক বেশি H+ নিলাম, খুব কম পরিমাণ OH নিলাম, তাহলে H+OH এর বিক্রিয়া হয়ে যাওয়ার পরও কিন্তু দ্রবণের মধ্যে বেশ কিছু H+ বাকি থাকবে। সেই H+ গুলো মেলেই কিন্তু আলটিমেটলি তৈরি করবে হচ্ছে অম্লীয় লবণ। বুঝছো? এখানে কিন্তু কিছু H+ কিন্তু বাকি থাকে, তারাই কিন্তু লবণটাকে অম্লীয় বানায়। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আসো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন ধরো হচ্ছে আমি যদি চিন্তা করি অ্যামোনিয়াম ক্লোরাইড, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তারপর চিন্তা করতে পারি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এরকম হতে পারে। কেমন হইলো, কেমন বুঝলাম, আবার আমি এক্সপ্লেন করে বলি। অ্যামোনিয়াম আয়নটা পাওয়া যায় ক্ষার থেকে, রাইট? ক্যাটায়নটা পাওয়া যাবে হচ্ছে ক্ষার থেকে, সেই ক্ষারটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা দুর্বল ক্ষার, রাইট? আর হচ্ছে সিএলটা পাওয়া যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে, HCl থেকে, এটা একটা তীব্র অ্যাসিড। তার মানে দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার আর তীব্র অ্যাসিডের সাথে বিক্রিয়া কি হবে? আলটিমেটলি আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, যেটা হচ্ছে একটা অম্লীয় লবণ। তুমি একই রকম ভাবে এখানেও চিন্তা করতে পারো, আশা করি এটা পারবে এখন। এবার হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে কি ক্ষারীয় লবণ। সো ক্ষারীয় লবণের ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই আমাদের এখানে ক্ষারটা হবে তীব্র এবং অ্যাসিডটা হবে হচ্ছে মৃদু। ওকে, তাহলে চিন্তা করে এখানে কি হচ্ছে? মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার। ওকে, এদের মেইনলি বিক্রিয়া হচ্ছে। আচ্ছা, তো এখানে আলটিমেটলি কি তৈরি হয় খেয়াল করে দেখো। তা তুমি একটু চিন্তা করো, একটা মৃদু অ্যাসিড নিয়ে চিন্তা করো, দেখো আসলে কি হয়। লেটস আমি বললাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর বললাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। হ্যাঁ, অর্গানিক এটা পড়বা, আবার সোডিয়াম ইথানয়েড কি কিন্তু পড়বা। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেমনে হচ্ছে মৃদু হইলো আমি তোমাকে এক্সপ্লেন করি। সোডিয়াম পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, অবভিয়াসলি এটা একটা তীব্র ক্ষার। বাট কার্বনেটটা পাওয়া যাবে হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে, H2CO3, এইটা কিন্তু একটা মৃদু অ্যাসিড। বুঝতে পারছো? তোমাকে কিন্তু একটু জানতে হবে, এটা আমরা আগে আলোচনা করছি যে সকল জৈব অ্যাসিড এবং কিছু অর্গানিক ইনঅর্গানিক অ্যাসিড আছে, অজৈব অ্যাসিড আছে, যারা কি হয়? যারা মৃদু হয়। যেমন ধরো এখানে কার্বনিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। সো তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের বিক্রিয়া আলটিমেটলি যে লবণটা তৈরি হবে সেটা কি হবে? ক্ষারীয় লবণ হবে। পরেরটা চিন্তা করে দেখো, এখানে সোডিয়ামটা কিন্তু ক্যাটায়ন, সো এটা পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর যে CH3COO, এটা পাওয়া যাবে হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড থেকে। এটা একটা অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আমরা চ্যাপ্টার 11-এ পড়বো। সো তীব্র ক্ষার মৃদু অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে কি? ক্ষারীয় লবণ। ওকে, এগুলো এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল তো? ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। ভেরি 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 ইম্পর্টেন্ট। সো অ্যাসিড বৃষ্টি বলতে আসলে কি বোঝায় খেয়াল করে দেখো। বৃষ্টি মানে কি বলতো? এখানে পানি আছে, তাই তো, H2O।
তাহলে পানির জন্য পিএইচ এর মান কত হওয়া উচিত বলতো? পানির জন্য, বিশুদ্ধ পানির পিএইচ এর মান কিন্তু 7 হয়। বাট দেখা যায় কি অ্যাসিড মিশ্রির মধ্যে যে পানিটা পাওয়া যায় তার জন্য কিন্তু পিএইচ এর মানটা 7 হয় না, বরং সেটা পিএইচ এর মানটা 7 থেকে একটু কম হয়। বুঝতে পারছো? ঠিক কতটুকু কম হয়? তুমি যদি বইয়ের ইনফরমেশনটা খেয়াল করো তাহলে পিএইচ এর মানটা পাওয়া যাবে হচ্ছে 5 থেকে 6 এর মধ্যে। ওকে, 5 থেকে 6 এর মধ্যে এরকম কিন্তু একটা মান পাওয়া যাবে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম মান হওয়ার আসলে কারণটা কি? পিএইচ এর মানটা 7 থেকে কমার কারণটা কি? 7ই তো হওয়া উচিত ছিল। আচ্ছা, এর কারণটা আমি এখানে একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এই মানটা আসলে আসার একটা কারণ আছে। সেটা হচ্ছে মানে বৃষ্টির পানির মধ্যে, নর্মাল বৃষ্টি চিন্তা করো, আমি কিন্তু এখন অ্যাসিড বৃষ্টি বলাচ্ছি না তোমাকে। তুমি যদি বৃষ্টির পানির কথা চিন্তা করো তাহলে সেই পানির মধ্যে কিন্তু অলরেডি কিছু অ্যাসিড দ্রবীভূত থাকে। কিছু অ্যাসিড প্রাকৃতিকভাবে দ্রবীভূত থাকে। হ্যাঁ, প্রাকৃতিকভাবে দ্রবীভূত থাকে। যেমন ধরো আমি যদি এখানে এক্সাম্পল বলা শুরু করি, সেটা হচ্ছে প্রথমে কার্বনিক অ্যাসিড। ওকে, কার্বনিক অ্যাসিড কেমনে পাওয়া যায়? বাতাসের মধ্যে তো আমাদের কার্বন ডাইঅক্সাইড আছেই, তাই না? CO2 তো আছেই। এই CO2 হচ্ছে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3, তাই না? এই যে অ্যাসিড আছে, অ্যাসিড তো পিএইচ এর মান কমাবে। আচ্ছা, আর কি হইতে পারে? আমাদের কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিডও প্রাকৃতিকভাবে চলে আসতে পারে। তুমি বলতে পারো কিভাবে ভাই? দেখো তো, আমাদের বাতাসের মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাসটা আছে, তাই না? এই নাইট্রোজেন গ্যাসটা কিন্তু সবসময় অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে না, কারণ নাইট্রোজেন গ্যাসকে বিক্রিয়ার জন্য রাজি করানো খুবই টাফ, অনেক বেশি বন্ধন শক্তি এখানে থাকে। বাট এখানে যদি আমি কখনো যদি ধরো হচ্ছে বিদ্যুৎ ক্ষরণ হয়, লাইটনিং যদি হয়, তখন কি হয় জানো? তখন আমাদের ওই জায়গার যেখানে বিদ্যুৎ ক্ষরণ হচ্ছে বায়ুমণ্ডলে সেই জায়গায় তাপমাত্রা কিন্তু 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যায়। এত অধিক তাপমাত্রার মধ্যে নাইট্রোজেন গ্যাসের বন্ধনগুলো আলটিমেটলি ভেঙে যায়। ভেঙে প্রথমে তৈরি করা নাইট্রোজেন অক্সাইড, তাই না? এটাকে আমরা নাইট্রিক অক্সাইডও বলতে পারি। এই নাইট্রিক অক্সাইডটা হচ্ছে ফার্দার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করবে? আবার বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারে, HNO2 নাইট্রাস অ্যাসিড এবং HNO3 নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি করতে পারে। তার মানে দেখছো তো, প্রাকৃতিকভাবে আমাদের কিছু অ্যাসিড কিন্তু বৃষ্টির পানির মধ্যে মিশে যেতে পারে, যার ফলে প্রাকৃতিকভাবে কিন্তু পিএইচ এর মানটা একটু কম হইতে পারে। ওকে, তাহলে ভাই অ্যাসিড বৃষ্টি আবারটা কি? আমরা তো জানি ভাই অ্যাসিড বৃষ্টিটা নর্মাল বৃষ্টির মতো না, অনেক ক্ষতিকর। আসলে অ্যাসিড বৃষ্টি হলো সেই সব বৃষ্টি যেখানে পিএইচ এর মানটা 4 বা তার কমে যায়। হ্যাঁ, 4 বা তার কম হয়। ওকে, অর্থাৎ যেসব বৃষ্টির পানির মধ্যে পিএইচ এর মান 4 বা তার থেকে কম হয় তাকে আমরা কি বলতেছি? অ্যাসিড বৃষ্টি বলতেছি। এখানে ব্যাখ্যাটা কি হইতে পারে? ব্যাখ্যাটা আমরা সিমিলার চিন্তা করতে পারি। এই যে আমি বিভিন্ন রকমের ইনঅর্গানিক অ্যাসিড দেখতেছি, এগুলাই কিন্তু বৃষ্টির পানির সাথে মিক্সড অবস্থায় থাকবে। বুঝতে পারছো তো? বাট একটু বেশি মাত্রায় মিক্সড অবস্থায় থাকবে। ওকে, তো আমি যদি জিনিসটা আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি, আরেকটু এলাবোরেট করার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখন বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করতেছি, তাই না? ট্রান্সপোর্টের জন্য এই যানবাহন কি করতেছে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কিন্তু এমিট করতেছে, কারণ এই যানবাহনের জ্বালানি হিসেবে বর্তমানে আমরা কিন্তু পেট্রোল, ডিজেল, তাই না, এরকম বিভিন্ন হাইড্রোকার্বন ইউজ করি। এই হাইড্রোকার্বনকে যখন আমরা ইগনাইট করি বা দহন বিক্রিয়া করাই, তখন সেটা কি করে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাই না? সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আবার তুমি যদি বিভিন্ন কলকারখানা চিন্তা করো, সেখানেও কিন্তু সেম। ওকে, আমরা হাইড্রোকার্বনকে পোড়ানোর মাধ্যমে আমরা কি করতেছি? এখানে অনেক বেশি পরিমাণে, অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি। সেটা হচ্ছে বাতাসে পানির সাথে বিক্রিয়া করলো, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। বলতে পারো এখানেও তো কার্বনিক অ্যাসিড ছিল, আসলে এখানে একটা সামান্য মাত্রায় তৈরি হচ্ছিল, হ্যাঁ, খুব সহনীয় মাত্রায় তৈরি হচ্ছিল। বাট এখানে আমাদের কার্বনিক অ্যাসিডের পরিমাণটা অনেক অনেক বেশি হয়ে যায়, এই জন্যই সমস্যাটা। বুঝতে পারছো তো? আচ্ছা, আরো তুমি চিন্তা করতে পারো, তারপর ধরো আমাদের কিন্তু কলকারখানা ছাড়াও কিন্তু ইটের ভাটা আছে, তাই না? ইটের ভাটায় আমরা কি করি? আমরা হচ্ছে মেনলি কাদামাটিকে শুকায় নিয়ে পুরাই, তাই তো? পোড়ানোর মাধ্যমে এখানে কি তৈরি হয়? লাল লাল ইট তৈরি হয়। বাট সমস্যা হচ্ছে কি, এই পোড়ানোর মাধ্যমে, এই দহনের মাধ্যমে আলটিমেটলি এখানে বিভিন্ন রকমের ক্ষতিকর অক্সাইড তৈরি হয়। হ্যাঁ, তুমি কলকারখানা চিন্তা করো, বিভিন্ন শিল্প কারখানা চিন্তা করো, ইটের ভাটা চিন্তা করো, এখানে তুমি যদি
বিক্রিয়া করাইতে চাও বা প্রসেসটা ফুলফিল করতে চাও, তাহলে কি হবে, এখানে আলটিমেটলি তৈরি হবে বিভিন্ন রকমের অক্সাইড। হ্যাঁ, নাইট্রোজেনের আমাদের বিভিন্ন রকমের অক্সাইড তৈরি হবে, NOx দিয়ে বুঝাইলাম। এখানে NO তৈরি হইতে পারে, NO2 তৈরি হইতে পারে, N2O3 তৈরি হইতে পারে। হ্যাঁ, এরকম কিন্তু তৈরি হইতেই পারে, বিভিন্ন রকমের অক্সাইড তৈরি হইতে পারে। আবার ধরো সালফারের জন্য একই রকম কথা, সালফারও কিন্তু বিভিন্ন রকমের অক্সাইড এখানে তৈরি হইতে পারে, সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ট্রাইঅক্সাইড SO3, এরকম তৈরি হইতে পারে। যার ফলে এখানে আলটিমেটলি এইসব অক্সাইড তৈরি হওয়ার ফলে বাতাসের জলীয় বাষ্পের সাথে তারা বিক্রিয়া করে, বিক্রিয়া করার মাধ্যমে আলটিমেটলি তারা হচ্ছে এরকম নাইট্রিক অক্সাইড এবং সালফিউরিক অক্সাইড তৈরি করে, অনেক বেশি মাত্রায় তৈরি করে। এখানেও কিন্তু তৈরি হচ্ছিল, বাট এখানে মাত্রাটা অনেক বেশি। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এরাই মিলে আলটিমেটলি তৈরি করে কি বলতো, অ্যাসিড বৃষ্টি। হ্যাঁ, অ্যাসিড রেইন। কথা কি বোঝা গেল? আশা করি তোমরা এখন এই টপিকটা ভালো করে বুঝতে পারছো। সো অ্যাসিড রেইন কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? অবভিয়াস কথা ভাই, এটা তো বাচ্চারা উত্তর দিতে পারবে, নিশ্চয়ই আমাদের জন্য খারাপ, কারণ এটা তো অ্যাসিড কন্টেইনিং বৃষ্টি, তাই না? অ্যাসিড কন্টেইনিং পানি, তার মানে এটার মধ্যে কি থাকবে বলতো, পিএইচ এর মানটা অনেক কম থাকবে। সে যদি মাটিতে পড়ে তাহলে মাটির অম্লতা বেড়ে যাবে, মাটির উর্বরতা নষ্ট হবে। সে যদি কোনো ক্ষারীয় বস্তু, যেমন ধর আমাদের যে আমরা বিল্ডিং গুলো তৈরি করি, তাই না, বিল্ডিং এর বাইরে আমরা কি করি, পেইন্ট করি না? এই পেইন্ট কিন্তু ক্ষারীয় পদার্থ, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমরা কিন্তু চুনকালাম করি, তাই তো, যাতে পেইন্টটা দেয়ালের সাথে খুব ভালো করে বসে থাকে, তাই না, প্লাস্টারের সাথে যাতে খুব ভালো করে বসে থাকে। এটাও কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হইতে পারে, রাইট? আর স্কিনের উপর পড়লে তো অবশ্যই স্কিন বার্ন হইতে পারে। সো এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই অবশ্যই ডেঞ্জারাস। সো আমাদের কি করতে হবে, এই কাজগুলো একটু লিমিটেড করে ফেলতে হবে। হ্যাঁ, এই কাজগুলোকে আমাদের অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, নাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হইতে পারে। চলো তাহলে আমরা পরবর্তী টপিকের দিকে যাই। এরপর আমরা পড়বো হচ্ছে পানির ক্ষরতা। ক্ষরতা, বা এটাকে আমরা কি বলতে পারি, হার্ডনেস অফ ওয়াটার। হার্ডনেস অফ ওয়াটার। হ্যাঁ, এখন বলতে পারো ভাই পানি তো তরল পদার্থ, ও আবার হার্ড হবে কিভাবে? আসলে আমরা এটা কিন্তু ভৌত অবস্থাকে বুঝি না, পানি তো তরলই থাকবে, বাট পানির মধ্যে এমন কিছু যৌগ থাকতে পারে, সেই যৌগের জন্য পানির যে ধর্মটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝছো, অল্টার হয়ে যেতে পারে। পানির মধ্যে স্বাদের একটা পরিবর্তন হইতে পারে, গন্ধের একটা পরিবর্তন হইতে পারে। সেসব ধর্মকে আমরা কি বলতেছি, পানির ক্ষরতা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমি তোমাদের বই অনুযায়ী ডেফিনেশনটা বলার চেষ্টা করি, তাহলে পানির ক্ষরতা কি, পানির মধ্যে যদি নির্দিষ্ট কিছু আয়ন থাকে, তাহলে সেই নির্দিষ্ট কিছু আয়নের উপস্থিতিতে যদি আমাদের পানির মধ্যে মানে পানির মধ্যে যদি সাবান ভালোভাবে কাজ না করতে পারে, বুঝছো, সাবান যদি ভালো করে ময়লা যদি পরিষ্কার করতে না পারে, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে পানির ক্ষরতা। ওকে, আমি এইভাবে বলি যে নির্দিষ্ট কিছু আয়নের উপস্থিতির কারণে যদি পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে না পারে, হ্যাঁ, ভালোভাবে ময়লা পরিষ্কার করতে না পারে, এই ঘটনাটার নামই হবে হচ্ছে পানির ক্ষরতা বা হার্ডনেস অফ ওয়াটার। আচ্ছা, তাহলে এখানে আমাদের বেশ কিছু সমস্যা এখানে আমরা দেখতে পারতেছি। প্রথম সমস্যাটা কি, নির্দিষ্ট কিছু আয়ন, তাই তো, এই নির্দিষ্ট আসলে আয়ন কারা, তাই না, আমরা কি এগুলোর নাম জানি? হ্যাঁ, এদের নাম কিন্তু আমরা জানবো। কিভাবে জানবো, দেখো আমি তোমাকে তাহলে বলে দিচ্ছি। এই নির্দিষ্ট আয়নগুলো হয় কিছু ক্যাটায়ন এবং কিছু অ্যানায়ন, বুঝছো? তাহলে এখানে ক্যাটায়নের মধ্যে কে কে আছে, ক্যালসিয়াম থাকতে পারে অথবা ম্যাগনেসিয়াম থাকতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে আমরা আয়রনও দেখতে পারি এবং ম্যাঙ্গানিজও দেখতে পারি, বাট এটা খুব কমন না। মেইনলি আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি চিন্তা করি, এই দুটা ধাতুর যদি এখানে ক্লোরাইড অথবা সালফেট অথবা কার্বনেট অথবা বাইকার্বনেট, এই 4 রকমের বলতে পারো হচ্ছে আয়ন পাই বা লবণ পাই। ওকে, তাহলে আমি যদি এখানে ক্লোরাইড অথবা সালফেট অথবা কার্বনেট অথবা ধরো হচ্ছে বাইকার্বনেট HCO3 বা হাইড্রোজেন কার্বনেট, হ্যাঁ, এদের দ্বারা গঠিত লবণ পাই, তারা কিন্তু হচ্ছে এই নির্দিষ্ট আয়নের ক্যাটাগরির মধ্যে চলে যাবে।
ওকে, তাহলে চিন্তা করে দেখো, নির্দিষ্ট আয়নের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ক্যাটায়নের মধ্যে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+। এখানে তোমার হচ্ছে আয়রনও 2+ হইতে পারে, ম্যাঙ্গানিজও কিন্তু 2+ হইতে পারে, মানে দ্বিধনাত্মক ক্যাটায়ন কিন্তু হইতে হবে। তার সাথে কোন অ্যানয়নগুলো মিলে আলটিমেটলি লবণ তৈরি করতে পারে? ক্লোরাইড, সালফেট, কার্বনেট, হ্যাঁ কার্বনেট, তারপর হচ্ছে বাইকার্বনেট, এইসব লবণ, এইসব অ্যানয়ন কিন্তু থাকতে পারে। সো ক্যাটায়ন এবং অ্যানয়ন মিলে আলটিমেটলি কি তৈরি করবে? লবণ তৈরি করবে। এইসব লবণগুলা থাকার কারণে ওই পানিতে কিন্তু সাবান খুব ভালোভাবে কাজ করতে পারবে না। হ্যাঁ, সাবান হচ্ছে ভালোভাবে কাজ করতে পারবে না। এখন ভাই সাবানের ভালোভাবে কাজ করা বলতে আসলে কি বোঝায়, তাই না? তোমরা হয়তো অনেকে এটা নিয়ে একটু ডাউট করতেছে, তাই তো, যে সাবান ভাই পরিষ্কার করলেও বা কি, না করলেও বা কি, তাই না? এটা দিয়ে আমরা কি করব? আসলে এখানে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর জড়িয়ে আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা তাহলে আগে একটু মেকানিজম বুঝি, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মেকানিজমটা বুঝি। সাবান কেন ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না বলতো? কারণ এখানে সাবান ফেনা তৈরি করতে পারে না। হ্যাঁ, সাবান ফেনা তৈরি করতে পারে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন সাবান কেন ফেনা তৈরি করতে পারবে না? ফেনা তৈরি করার সাথে কি ময়লা পরিষ্কার এটা জড়িত? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই কিন্তু জড়িত। তোমরা যখন একদম চ্যাপ্টার নাম্বার 14 পড়বা, তোমরা যদি হচ্ছে শর্ট সিলেবাসের ব্যাচ, এটা হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করে দিব, অবশ্যই আপলোড করে দিব। ওটার মধ্যে আমরা দেখব যে ফেনাটা আলটিমেটলি কিভাবে তৈরি হয় জানো? সাবানটা যখন ওই আমাদের ময়লা পদার্থ, তাই না, এই ময়লার সাথে বিক্রিয়া করে, তখনই কিন্তু আলটিমেটলি ফেনাটা তৈরি হয়। মানে ফেনা তৈরি হইতে পারতেছে না মানে কি? সাবানটা কিন্তু ময়লার সাথে বিক্রিয়া করতে পারতেছে না। বুঝতে পারছো বিষয়টা? নর্মালি কি হওয়া উচিত ছিল, এই সাবানটা এই ময়লার সাথে বিক্রিয়া করা উচিত ছিল। বিক্রিয়া করলে আলটিমেটলি এখানে ফেনা তৈরি হবে, মানে বুঝবো কি ময়লাটা পরিষ্কার হয়ে গেছে। বাট এখানে কি হচ্ছে, যখন পানির মধ্যে হচ্ছে এই নির্দিষ্ট কিছু আয়ন আছে, এই আয়নগুলো মিলে কি করে, এই আয়নগুলো মিলে হচ্ছে আমাদের এই সাবানের সাথে বিক্রিয়া করে ফেলে। বুঝছো? এই সাবানটার সাথে বিক্রিয়া করে ফেলে, যার ফলে সাবানটা কি হয়ে যাবে, ওদের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। ও কিন্তু আর ময়লা পরিষ্কার করতে পারবে না। বুঝতে পারছো? যখনই আমি দেখবো পানির মধ্যে সাবান কাজ করতেছে না, তখনই বুঝবো পানিটা সমস্যায় আছে। হ্যাঁ, পানিটা কোনো ঝামেলা আছে। তার মানে এখানে কি হবে, আলটিমেটলি সাবানটা ক্ষয়প্রাপ্ত হবে। কথা কি বুঝছো? ক্ষয়প্রাপ্ত হবে। বলো এখন তাহলে চিন্তা করতে পারো যে আসলে কি বিক্রিয়াটা হয়, এমন কি রহস্য আছে যার মাধ্যমে হচ্ছে সাবানটা ক্ষয়প্রাপ্ত হয়? তাহলে রিয়াকশনটা হচ্ছে এরকম। আমি চিন্তা করব যে সাবানটা আসলে কি জানো, আগে আমরা এটা একটু বলে নেই। সাবানটা হচ্ছে আসলে আমাদের দেখো, সাবানটা হচ্ছে আমাদের উচ্চতর জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। জৈব অ্যাসিড হয়তো তোমরা এখনো জানো না। যদি আমাদের কোনো আর এর সাথে অ্যালকাইল গ্রুপের সাথে যদি COOH থাকে, COOH, সেটা হবে জৈব অ্যাসিড। এখানে আমরা তাহলে চিন্তা করি এরকম যে উচ্চতর জৈব অ্যাসিড মানে অনেক বেশি কার্বন আছে, এরকম একটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আমি নিলাম। সেই অ্যাসিডে আমি কি নিব? সোডিয়াম বা পটাশিয়াম লবণ নিব। হ্যাঁ, সোডিয়াম বা পটাশিয়াম লবণ চিন্তা করব। ওকে, তাহলে এখানে উচ্চতর জৈব অ্যাসিডের মধ্যে আসলে কে কে থাকতে পারে? বিভিন্ন রকম জৈব অ্যাসিড কিন্তু হইতে পারে, বাট মোস্ট কমনলি আমরা যেসব সাবান ইউজ করি সেখানে থাকে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। বুঝছো? স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের সংকেতটা দেখে নাও, এখানে 17টা কার্বন একটা চেইন পাওয়া যায়। বুঝছো? C17H35COOH, এই হচ্ছে আমাদের সেই স্টিয়ারিক অ্যাসিড। 17টা কার্বনের বড় একটা চেইন। আচ্ছা, এখন আমি যদি ওর লবণ তৈরি করি, স্টিয়ারিক অ্যাসিডের লবণ তৈরি করি, ধরলাম এখানে আমরা সোডিয়াম লবণের চিন্তা করলাম, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে আলটিমেটলি বলতো? C17H35COONA। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সোডিয়াম স্টিয়ারেট। কি নাম বলতো? সোডিয়াম স্টিয়ারেট। ওকে, এই সোডিয়াম স্টিয়ারেট কি করবে? এদের সাথে বিক্রিয়া করে ফেলবে। তো চলো আমরা এখান থেকে একটা এক্সাম্পল পিক করি। এখানে আমি চিন্তা করলাম যে ধরো ক্যালসিয়াম এবং ক্লোরিন এরা মিলে তৈরি করলো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে ধরো হচ্ছে এই সোডিয়াম স্টিয়ারেটে বিক্রিয়া করে ফেলবে। হ্যাঁ, বিক্রিয়া করে আলটিমেটলি কি হয়ে যাবে? সোডিয়াম স্টিয়ারেটটা নষ্ট হয়ে যাবে, যার ফলে সোডিয়াম স্টিয়ারেট আর এই ময়লার সাথে বিক্রিয়া করতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি বিক্রিয়াটা কি হচ্ছে খেয়াল করে দেখো। এখান থেকে আমাদের আসবে এই ক্যালসিয়াম ক্লোরাইড, আমি চিন্তা করলাম, আর এখান থেকে আমাদের আসবে হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সো এরা হচ্ছে বিক্রিয়া করবে। ওকে, তাহলে চিন্তা করলাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম স্টিয়ারেট
আচ্ছা, এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া কি তৈরি হবে বলতো? সোডিয়ামটা হচ্ছে ক্যালসিয়ামকে রিপ্লেস করে দিবে। এভাবে চিন্তা করো, রিপ্লেস করে তৈরি করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, এবং এখানে বসে যাবে হচ্ছে ক্যালসিয়াম লবণটা C17H35COOCa, ক্যালসিয়াম স্টিয়ারেট। ওকে, দেখো ক্যালসিয়ামের কিন্তু সাবান হয় না, সাবান কিন্তু সোডিয়াম বা পটাশিয়ামের হয়। আমি কিন্তু সোডিয়ামটা এখানে সরাই ফেললাম, মানে কি সাবানকে ক্ষয়প্রাপ্ত করলাম, সাবানকে নষ্ট করে ফেললাম। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি এটা আমাদের ক্লিয়ার। এখন এখানে কিন্তু কিছু কিন্তু আছে, বুঝছো, কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে তুমি যদি এখানে অ্যানায়ন গুলো দিকে তাকাও, নর্মালি তুমি যখন ইন্টারমিডিয়েট যাবা তখন দেখবা কি, তখন দেখবা ইন্টারমিডিয়েটে মেনলি 3টা অ্যানায়নের নাম উল্লেখ করা হয়, ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট। কার্বনেটের কথা কিন্তু উল্লেখ করা হয় না। কেন? কারণ ক্লোরাইড বলো, সালফেট বলো বা বাইকার্বনেট বলো, এরা সবাই কিন্তু দ্রবীভূত হয়, বুঝছো, পানির মধ্যে এটা কি হয়, দ্রবীভূত হয়ে যায়, রাইট? এরা কিন্তু পানির মধ্যে মিশতে পারে খুব সহজে। ওকে, বাট কার্বনেট যে লবণটা আছে এইটা কিন্তু পানির মধ্যে অত সহজে মিশতে পারে না। তুমি চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট মানে কি চুনা পাথর, পাথরকে তুমি কি পানির মধ্যে মিশাতে পারবা না, রাইট? তার মানে এই যে যারা যেসব লবণগুলো পানির মধ্যে মিশতে পারে না তাদের কিন্তু পানিতে ক্ষারতা তৈরি করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য তোমাদের বইতে কার্বনেট দেওয়া থাকলেও আমরা মনে রাখবো যে এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। আমরা শুধুমাত্র বাইকার্বনেটকে কনসিডার করব, কারণ বাইকার্বনেটের লবণগুলো পানিতে খুব ভালোভাবে মিশতে পারে, বাট কার্বনেটকে আমরা কনসিডার করব না, বুঝছো? কারণ এইটা হচ্ছে পানিতে অত সহজে মিশতে পারে না। যদি তোমাদের বই আছে তুমি তোমার বইয়ের মতোই পড়ো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা একটু টাইপস গুলা পড়ি, হ্যাঁ, প্রকারভেদ। এখন আসো হচ্ছে ক্ষরতার আমরা একটু প্রকারভেদ গুলা পড়বো। ক্ষরতাকে আমি মেনলি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা বা টেম্পোরারি হার্ডনেস, আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস। যদি এখানে আমরা অ্যানায়ন হিসেবে ওই ক্ষরপানির মধ্যে অ্যানায়ন হিসেবে যদি আমি কখনো বাইকার্বনেট আয়নটা পাই, এবং তোমাদের বই মতে যদি আমি কার্বনেট আয়নটা পাই, তাহলে সেটাকে আমরা কি বলি? অস্থায়ী ক্ষরতা বলি, ঠিক আছে? আর যদি আমরা অ্যানায়ন হিসেবে ক্লোরাইড বা সালফেট অ্যানায়নটাকে পাই, ক্লোরাইড বা সালফেট অ্যানায়নটাকে পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা মেনলি বলি হচ্ছে স্থায়ী ক্ষরতা। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, 2টা প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটা কি? আমি তো অ্যানায়ন বুঝলাম, তাহলে ক্যাটনের কি হবে? ক্যাটনে কিন্তু কোনো সমস্যা নাই ভাই, তুমি এখানে 2 জায়গাতে স্থায়ী অস্থায়ী 2 জায়গার মধ্যে কিন্তু সব রকমের ক্যাটন পাইতে পারো, ক্যাটনে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে অ্যাননের ভিতরে। ওকে, বাইকার্বনেট কিন্তু কখনোই স্থায়ী ক্ষরতা তৈরি করবে না, আবার ক্লোরাইড বা সালফেট কিন্তু কখনোই হচ্ছে অস্থায়ী ক্ষরতা তৈরি করবে না। আমার কথা কি বোঝা গেছে না? আচ্ছা, তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে কেন এরকম হচ্ছে? এরকম হওয়ার আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এদের বিশুদ্ধকরণ প্রক্রিয়াটা। তুমি যদি এদেরকে ঠিক করতে চাও, তুমি যদি ক্ষরতাকে নষ্ট করতে চাও, তাহলে অস্থায়ী ক্ষরতা নষ্ট করার মেথড একরকমের হয়, আর স্থায়ী ক্ষরতা নষ্ট করার মেথড কিন্তু অন্য রকমের হয়। বুঝতে পারছো? দুটো কিন্তু সেম না। কিরকম? যদি আমি এরকম বাইকার্বনেট বা চিন্তা করো তোমাদের বইয়ের মতে কার্বনেট, এরকম আয়ন বিশিষ্ট লবণগুলা পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় পাই, তাদেরকে কিন্তু খুব সহজে ফোটানোর মাধ্যমে, বুঝছো, বয়লিং করার মাধ্যমে বিশুদ্ধ করা যায়। ওকে, তার মানে আমি যদি এদেরকে বিশুদ্ধ করতে চাই তাহলে আমি কি করবো বলতো? ফুটাইতে হবে, তাই তো? ফুটানো বা কি করতে হবে? বয়লিং করতে হবে। ওকে, তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো? ক্ষতটা দূর হবে। বলতে পারো কেন দূর হয় ভাই? ফুটাইলে এমন কি ম্যাজিকটা হয়? আসলে কোনো ম্যাজিক হয় না ভাই, এখানে কিন্তু পুরোটাই পিওর কেমিস্ট্রি। এরকম ধরো তোমার কাছে কি আছে? একটা বাইকার্বনেট লবণ আছে। আমি চিন্তা করলাম তোমার কাছে ধরো আছে হচ্ছে লেটস ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তুমি কি করলে? এটাকে তাপ দিলা। ফুটাইলে তো আমাদের তাপ দেওয়া লাগে, তাই না? তাপ দিলে জিনিসটা খুব সহজে ভেঙে যায়। তাহলে এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর তৈরি হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, হ্যাঁ, রাইট? এই যে দেখো আমি বলতেছিলাম কি, ম্যাগনেসিয়াম মানে কার্বনের যৌগগুলো কি হয়, নরমালি একটু পানিতে অদ্রবণীয় হয়, যার ফলে এরা হচ্ছে খুব সহজে হচ্ছে অধক্ষিপ্ত হয়ে পানির নিচে, মানে ওই পাত্রটার নিচে
তরল আকারে জমা হবে। তার মানে তোমাদের বই যে কার্বনেটের কনসেপ্টটা দেওয়া এটা কিন্তু ঠিক না, বুঝছো? তার মানে এটা কিন্তু আমরা একটু ইগনোর করব, রাইট? কারণ আমি কি বলতেছি ভাই, আমাদের যদি বাইকার্বনেট থাকে সেটাকে আমরা অস্থায়ী ক্ষরতা বলতেছি, কার্বনেট থাকলেও তো অস্থায়ী ক্ষর হওয়া উচিত, তাহলে এখানে অস্থায়ী ক্ষর, তাপ দিল তো অস্থায়ী ক্ষর, তাহলে ক্ষরতা কেমন দূর হইলো? আসলে এরকম না বিষয়টা। এই যে আমাদের বাইকার্বনেট লবণটা আছে এটা কিন্তু পানিতে দ্রবণীয়, তাই না? এই জন্যই এটা পানিটা কি করতেছে, ও পানিটাকে ক্ষর করতেছে। বাট কার্বনেট যে লবণটা আছে ও কিন্তু পানিতে অদ্রবণীয়, যার ফলে সে কি করে, খুব সহজে পাত্রের নিচে তরল আকারে জমা হইতে পারে, পানির মধ্যে কিন্তু মিশতে পারে না, এই জন্য ও কিন্তু পানিকে ক্ষর করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমি যদি বাইকার্বনেট লবণগুলোকে তাপ দেই খুব সহজে সেটা হচ্ছে ভেঙে কার্বনেটের লবণে কনভার্ট হবে, কার্বন ডাই অক্সাইড এবং পানিতে কনভার্ট হয়ে যাবে। কার্বনেটের তলানি পড়বে, তলানিকে আলাদা করলে পানির ক্ষরতা নষ্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আসো যদি আমি স্থায়ী ক্ষরতার মধ্যে আসি, স্থায়ী ক্ষরতাকে কেমনে ঠিক করা যেতে পারে? ফুটাই লিখে কাজ হবে না, কেন? কারণ ক্লোরাইড বা সালফেট ওদেরকে তাপ দিলে কিন্তু ওরা এরকম বাইকার্বনেটের মতো ভেঙে এরকম কোনো অদ্রবণীয় লবণ তৈরি করতে পারে না, বুঝতে পারছো? তো এখানে কিন্তু আমাদের ফুটানোর কোনো কাজ নাই, ফুটায় লাভ নেই। এখানে কি করতে হবে জানো? এখানে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিতে হবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? সোডিয়াম কার্বনেট মিশাতে হবে, মিশাতে হবে। তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই সোডিয়াম কার্বনেট মিশায় এমন কি উপকার হয়, তাই না? দেখার চেষ্টা করি বিক্রিয়ার মাধ্যমে। আমি যদি ধরো যে কোনো একটা ক্ষর পানির কথা চিন্তা করলাম, লেটস সে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে যদি আমি সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া দেই Na2CO3, তাহলে আলটিমেটলি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায়। সোডিয়ামটা হচ্ছে এই ক্লোরিনটাকে নিয়ে আলাদা হয়ে যাবে, তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, এবং ক্যালসিয়াম এবং কার্বনেট একসাথে যুক্ত হয়ে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এবং যেটা আমরা বলতেছিলাম যে কার্বনেট লবণগুলো কি হয়, পানিতে অত বেশি দ্রবণীয় হয় না, তাই তো? তার মানে এটা হচ্ছে খুব সুন্দর করে অদক্ষেপ আকারে তলানিতে জমা হয়ে যাবে। এটাকে সেপারেট করে নিলেই হয়, এটাকে ছেঁকে আলাদা করলে কিন্তু পানিটা বিশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারের ফাইনাল লেকচারে আবার দেখা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।